ইতিহাসের দীর্ঘ করিডোরে কিছু মানুষের পদচিহ্ন সময়ের ধুলোয় মুছে যায় না। তারা কেবল একটি যুগের সাক্ষী নন, তারা নিজেরাই এক একটি যুগের নাম। জ্যোতি বসু ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব, বাংলার রাজনৈতিক আকাশে এক ধ্রুব তারা, যার আলো বহু দশক ধরে পথ দেখিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। তাকে শুধুমাত্র একজন রাজনীতিবিদ বললে তার ব্যক্তিত্বের পরিধিকে ছোট করা হয়। তিনি ছিলেন এক চিন্তার নাম, এক বিশ্বাসের নাম, এক দীর্ঘ সংগ্রামের নাম। তার রাজনীতি ছিল মাটির গন্ধমাখা মানুষের দুঃখ সুখে জড়িয়ে থাকা। ক্ষমতার অলিন্দে থেকেও তিনি বারবার ফিরে গিয়েছেন সেই সাধারণ মানুষের কাছে, যাদের স্বপ্ন, বঞ্চনা এবং প্রত্যাশা তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 8ই জুলাই একেবারে 113তম জন্মবার্ষিকী জ্যোতি বসুর। সেই উদ্দেশ্যে বামফ্রন্টের দীর্ঘদিন ধরে রাজনৈতিক এই জীবন তার, এবং সেই দিক দিয়ে তাকিয়ে তিনি কেমন ছিলেন, তার রাজনৈতিক চিন্তা ভাবনা কেমন ছিল, ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। আমরা কথা বলবো বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। ওনাকে প্রথমেই যে বিষয়ের প্রশ্ন রাখবো, যে জ্যোতি বসুর কাছে রাজনীতি কেমন? জ্যোতিবাবু মানে একেবারে আগাবাস্তলা রাজনৈতিক মানুষ ছিলেন। একই সঙ্গে জ্যোতিবাবুর সামাজিক যে বিভিন্ন উপাদান সে সম্পর্কেও তার আকর্ষণ ছিল, এবং তিনি আদ্যপ্রান্ত একজন মার্ক্সবাদী দর্শনে দীক্ষিত হয়ে তার জীবনযাপন করেছেন। মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে বিচার করা, এই দৃষ্টিভঙ্গিতে তিনি সামাজিক মূল্যবোধের উপরেতে গুরুত্ব আরোপ করতেন। তার হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়াটা, বিদেশে যে পড়তে যে মানসিক পরিবর্তনটা, এটা হঠাৎই বলা যায়। কারণ তার পিতা নিশিকান্ত বসু তাকে কিন্তু কমিউনিস্ট হওয়ার জন্য বিলেতে পাঠাননি, কিন্তু বিলেতে যে ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, কমিউনিস্ট লীগ, এইসবের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এবং তারপর বিলেতের যে কমিউনিস্ট পার্টি ছিল সিপিজিবি, তাদের পরামর্শে, বিশেষ করে হ্যারি পলিট এবং রজনীপাম দত্ত, তাদের পরামর্শে যে দেশে ফিরে দেখা করবেন মুজফ্ফর আহমেদের সঙ্গে। তিনি দেশে ফিরে 4 দিনের মাথাতেই মুজফ্ফর আহমেদের সঙ্গে দেখা করেছেন, এবং তারপর পার্টির সদস্যপদ লাভ করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কমিউনিস্ট কার্যকলাপের বিভিন্ন ধারায় যুক্ত ছিলেন। ঠিক আমাদের রাজ্যের এবং দেশে এরকম একজন ব্যক্তিত্ব, কমিউনিস্ট পার্টির তিনি একসময় রাজ্যের সম্পাদক ছিলেন। 1954 সালে মুজফ্ফর সাহেব যখন তার সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন, তখন জ্যোতি বসু সম্পাদক হন। তিনি 60 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন। 1960 সালে যখন 10ম রাজ্য সম্মেলন হয় বর্ধমান শহরে, তখন সেখানে কমরেড প্রমোদ দাশগুপ্ত সম্পাদক হন। 60-61 বছরের শেষ দিন থেকে বছরের প্রথম দিন পর্যন্ত হতো। আর জ্যোতি বসু সম্পাদকের পদ থেকে অব্যাহতি লাভ করেন। কিন্তু তার সংসদীয় রাজনীতির কাজ শুরু হয়েছিল 1946 সাল থেকে।
বঙ্গীয় ব্যবস্থাপক সভার তিনি সদস্য হয়েছিলেন রেলওয়ে ক্ষেত্র থেকে। তখন বিভিন্ন এরকম কৃষি ক্ষেত্র, রেলওয়ে ক্ষেত্র, চা ক্ষেত্র, এরকম নানান ধরনের ক্ষেত্র ছিল, অর্থাৎ ক্ষেত্র যেখানে যে মানুষজন কাজকর্ম করেন তার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই মানুষজনের ভোটেই ব্যবস্থাপক সভায় সদস্য নির্বাচিত হতেন। জ্যোতি বসু যখন 46 সালে হয়েছিলেন তখন কমিউনিস্ট পার্টি থেকে আরো দুজন হয়েছিলেন। চা ক্ষেত্র থেকে হয়েছিলেন কমরেড রতনলাল ব্রাহ্মণ, আর কৃষি ক্ষেত্র থেকে হয়েছিলেন মানে রংপুরের কমরেড রয়। তিনজনই কৃষি তখন কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে জিতেছিলেন, আরো অনেকে জিতেছিলেন। এবং তার ধারাবাহিকতা একেবারে 1972 সালের সময়টা বাদ দিলে, 72 থেকে 75 যখন জ্যোতিবাবু উইথড্র করে নিলেন, একেবারে মানে তিনি যখন স্বেচ্ছায় আর তিনি রাজনীতির, সংসদীয় রাজনীতির মধ্যে থাকবেন না যখন ঠিক করলেন, তার আগে উনি পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং তারপর নির্বাচনে প্রার্থী হননি। আমি কথাটা বললাম এই জন্য যে টানা ধারাবাহিকভাবে মানুষের স্বার্থে কাজ করেছেন, এবং আজকে যখন তার 113তম জন্ম দিবস পালিত হবে, আমরা জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে সেখানে তার এক্সিবিশন ওপেন করব, গ্যালারিটা ওপেন করব, যেখানে মোমেড জ্যোতি বসু দাঁড়িয়ে আছেন, সেই এলাকার কিছু কর্মকাণ্ড আছে, আলোচনা সভা আছে। এই সামগ্রিক বিষয়টা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েই আমরা এই কাজটা করছি। স্বাভাবিকভাবে মানে জ্যোতি বসুদের সময়কার রাজনৈতিক যে কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হতো, সেটা এখন বর্তমান সময়ে সেভাবে পরিচালিত হয় না। আর তখনকার সময়ে রাজনীতি অঙ্গনে যারা আসতো তারা মানুষের স্বার্থে কাজ করার জন্য আসতো, তারা অর্থ উপার্জনের জন্য আসতো না। এখন রাজনীতিও অর্থ উপার্জনের একটা বিষয় হয়ে গেছে, যার বোধহয় অবসান ঘটা প্রয়োজন। তা না হলে রাজনীতি একেবারে মানে যে কথা অনেক সময় বলা হয়, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ দ্য স্কাউন্ডারেল, সেই জায়গাতেই পৌঁছে যেতে পারে। সে তার থেকে রক্ষা করার জন্য বর্তমান প্রজন্মের যে রাজনৈতিক নেতৃত্ব আছেন, যারা একটু বয়সে প্রবীণ, যারা বয়সে নবীন, সবারই এই ব্যাপারে শপথ গ্রহণ করেই রাজনৈতিক রঙ্গমঞ্চে থাকা উচিত। কে কোন মতে বিশ্বাস করছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রাজনীতিকে কলুষমুক্ত করা অত্যন্ত জরুরি প্রয়োজন। বর্তমান যুগে দেখা যাচ্ছে ডিম ছোড়াছুড়ির একটা রাজনৈতিক পরিবেশ চলছে। সেই দিক দিয়ে তাকিয়ে আপনারা, মানে ধরুন জ্যোতি বসু উনি যদি সেই সময় থাকতেন, বা আপনি যখন সক্রিয় একেবারে রাজনীতির মধ্যে থাকতেন, কিভাবে সেটাকে প্রতিহত করতেন? ডিম ছুঁড়ে মারা এটা একটা অপরাধ, কারণ ডিম একটা পুষ্টিকর খাদ্য। আমাদের ভারতে অসংখ্য শিশু, কিশোর, যুবক তারা একটা ডিম খেতে পায় না, আর গোটা ডিমটাকে ছুঁড়ে মারা হচ্ছে। এটা আবার পচা ডিমও না, গোটা ডিমটা ছুঁড়ে মারা হচ্ছে। বাজারে ডিমের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ কাজ যারা করছে তারা যারাই হোক সামাজিক অপরাধ করছে। এটা অপচয়। আমার দেশে মানে এইভাবে ডিম ছড়াছড়ি করতে শুরু করলে যে সারা দেশে যেসব কেক কোম্পানি আছে, সেই কেক কোম্পানি তো
কেকের কস্ট তো বেড়ে যাবে, ডিমের দাম তো বেড়ে যাবে। আর যাদের মুখে একটা ডিম যাওয়া উচিত, মাঝে মাঝে বিজ্ঞাপন দেখি, হঠাৎ করে একটা বিজ্ঞাপন দেখলাম, স্যাটারডে সানডে মানডে আন্ডে এভরিডে। তো বিজ্ঞাপনের মানে কি? আন্ডে এভরিডে, হাউ টু গেট আন্ডে, বিকজ প্রাইসেস আর গোয়িং আপ। এইভাবে রাজনৈতিক রঙ্গমঞ্চে ডিম নিয়ে, মানে পচা ডিম তো খাওয়া যাবে না, সেটা এক জিনিস, আর ভালো ডিমগুলো এভাবে নষ্ট করা, এটা আমাদের রাজনৈতিক যারা দিক থেকে চিন্তা না করে করছেন তারা অপরাধ করছেন। আমার মতে দিস এ ক্রিমিনাল অফেন্স, বন্ধ হওয়া উচিত। একেবারে যে বিষয়টা আপনি বললেন, আপনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবনে ওনার সঙ্গে সঙ্গ করেছেন, আপনার চোখে কিছু কি স্মৃতি এখনো পর্যন্ত মনে পড়ছে? জ্যোতিবাবু ব্যক্তিগত জীবনে একটু ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। আমি এটা শুরু করতে পারি, একবার জ্যোতিবাবু যখন অ্যাঙ্কলেট পরছেন, আমি দুজোড়া অ্যাঙ্কলেট কিনে এনেছিলাম, আর সেটা এনেছিলাম সে দোকানের প্যাকেটটা সহ ওনাকে আমি প্রেজেন্ট করেছিলাম। সেটা ছিল মার্কস অ্যান্ড স্পেন্সার, লন্ডনের মাল্টি স্টোরি বিল্ডিংয়ে, এই যে এখন সব মল ফল আমাদের এখানে হয়েছে, সেরকম বিশাল একটা মল। সেটা জ্যোতিবাবুদের সময়তেও ছিল যখন পড়তে গিয়েছিলেন। তা এটা আমি কমরেড হীরেন মুখার্জির মুখ থেকে এই মার্কস অ্যান্ড স্পেন্সারের ব্যাপারে কিছু গল্প আমি শুনেছি। তা এটাও বলেছিলেন, আমি আর জ্যোতি যখন একবার ওখানে গিয়েছিলাম এরকম কথা বলেছিলেন, যেহেতু বন্ধু স্থানীয়, তো উনি বললেন কোত্থেকে পেলে? আমি পাইনি, আমি নিজে, আমি তো গিয়েছিলাম, আপনি তো জানেন, আমি বলেছিলাম যে লন্ডন যাব, তো আমি কিনে এনেছি আপনার জন্য। ও বাবা, আমরাও তো ওই দোকানে যেতাম। অর্থাৎ একটা ছোট্ট বিষয়, সেটা নিয়ে তার মনে, তার স্মৃতিতে ভেসে উঠেছে, উনিও যেতেন সেই দোকানেতে। তো যাই হোক, আমি দেখতাম উনি অ্যাঙ্কলেটগুলো যে পরেন, যেটা দেখতাম ভালো, ওগুলো ওরা যেটা নাকি ফ্লেক্সিবল কিন্তু ঠিক শক্ত হয়ে থাকে। ওটা বেশি বয়সে ওনার পাটা একটু মানে চলার সুবিধার জন্য ওটা উনি করতেন, ভালো লেগেছিল। অন্যদিক থেকে জ্যোতিবাবু, উনি বসু, মানে একবার এটা হয়েছিল, আমিও বসু, তো আমি একবার মহারাষ্ট্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ছাত্রদের জন্য আয়োজন করেছিল। তখন আমাকে তখন ওই চীনাপন্থী এসব বলছে আর কি, চীনাপন্থী জ্যোতি বসু ভাই বিমান বসু এসছে, ফলে হামলা আক্রমণ করেছিল। তো এখন আমি তখন অজ্ঞাত, আমার কেউ চেনেও না, ছাত্রদের মিটিং করতে গিয়েছিলাম। সেটা মানে জ্যোতি বসু, মহারাষ্ট্রে জ্যোতি বসু একজন রাজনীতিক, এবং তার রাজনীতিক দর্শনটা সেটা সঙ্গে মিলিয়ে নিয়ে আমাকে আক্রমণ করতে গেছে। এতে আমি একটা জিনিস বুঝেছি, শুধু হি ওয়াজ নট নোন ইন বেঙ্গল দ্যাট টাইম, হি ওয়াজ নট দ্য চিফ মিনিস্টার। আমি বলছি অনেক পুরনো দিনের কথা, এটা হবে 1964 সালে, 64 সালে, না 64ও না, 67 সালে। ফলে he was known to the people as communist leader here in India, এরকম একটা ব্যাপার ছিল। আমি দেশের বিভিন্ন প্রান্তে যখন গেছি তখন এটা নিজেও অনুভব করেছি।
এরকমই কথা আর কি। আগামী 8ই জুলাই বাম নেতা জ্যোতি বসুর তার 113তম জন্মদিন। এই 113তমটা বছর, দীর্ঘ বছর ধরেই বামেরা তারা কিন্তু জ্যোতি বসুর যে চিন্তা ভাবনা, জ্যোতি বসুর যে রাজনৈতিক সমীকরণ, সেটাকে বজায় করে নিয়ে চলেছে, সেটাকে বহন করে নিয়ে চলেছে, তা এক প্রকার বলাই চলে। আচ্ছা, জ্যোতি বসু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে রাজনৈতিক সমীকরণ কি অন্যরকম হতো? কি বলছেন দীর্ঘদিন ধরে তার সঙ্গে রাজনৈতিক জীবনে সঙ্গ করা বাম নেতা রবীন দেব, শুনবো। বর্তমান যুগে যে রাজনৈতিক পরিবেশ চলছে, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে যদি জ্যোতি বসু বেঁচে থাকতেন তাহলে তার চোখে রাজনৈতিক সমীকরণটা ঠিক কি হতো? এখন উনি বেঁচে থাকতেই একবিংশ শতাব্দীটা কিভাবে হবে তা সম্পর্কে নেহেরু ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লেকচার যেটা দিল্লিতে তিনি দিয়েছিলেন, তাতে তিনি পরিষ্কার উল্লেখ করেছিলেন যে এই বর্তমান সময় একবিংশ শতাব্দী, এই একবিংশ শতাব্দীতে অনেক সমস্যা গোটা দুনিয়া জুড়ে থাকবে, অনেক আক্রমণ থাকবে, মানুষের দুর্দশা থাকবে, কিন্তু এই দুর্দশা থেকে মুক্তি, মানুষকে মানব সভ্যতার বিকাশ এই ঘটাবার জন্য তিনি যে ছোটবেলা থেকে রাজনীতি করেছেন, যে আদর্শ মতাদর্শ, যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদের উপর ভিত্তি করে ওটা দুনিয়াতেই মেহনতি মানুষ যারা শ্রম করে, সে কৃষির ক্ষেত্রে হোক, এই শিল্পের ক্ষেত্রে হোক, বা দোকান কর্মচারী থেকে শুরু করে মধ্যবিত্ত, ব্যাংক, বিমা, এই সমস্ত ক্ষেত্রে এই যে যারা শ্রমজীবী তারাই হচ্ছে নিয়ন্তা শক্তি হবেন। এই তাদের ভাবনা, তাদের চেতনা, যারা শ্রম করছেন, উৎপাদন করছেন, তাদের রক্ত ঘাম অশ্রু ঢেলে তারাই হচ্ছেন ক্রমান্বয়ে এগোবেন, কিন্তু এগোবার পথটা মসৃণ হবে না। এটা জ্যোতিবাবু তার জীবনের শিক্ষা থেকে বারবার বলেছেন। সুতরাং এখন থাকলে, এখন গোটা বিশ্ব জুড়ে যা অবস্থা চলছে, একদিকে যুদ্ধের দামামা, মানুষের মধ্যে বিভেদ, বিভাজন, বেকারি, অনাহার, তারপরে এই প্রকৃতির বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন, এই সব মিলে যা ঘটছে, এগুলি সম্পর্কে তিনি মানুষকে যেভাবে সংগঠিত করেছেন, এখনো সেভাবে সংগঠিত করতেন। যারা এর সমাধান চাইছেন, কারণ পৃথিবীতে দুটো শক্তি, একদল হচ্ছে যারা লুণ্ঠন করে, আরেক লুণ্ঠনকারী, আরেকজন হচ্ছে লুণ্ঠনকে থেকে মুক্তি পেতে চায়। এই যে দুই শক্তি, যারা শোষিত এবং যারা শোষক, এই দুইয়ের মধ্যে যে সংঘাত, তিনি শোষিতের পক্ষে অবস্থান নিয়েছেন। এখনো হচ্ছে মানুষ যারা আজকে নির্যাতিত, মানুষ যারা নিষ্পেষিত, মানুষ যারা বঞ্চিত, মানুষ যারা আর্থিক দুর্দশার কারণে এরকম নানাভাবে কষ্টের মধ্যে রয়েছে নিমজ্জিত, তাদের মুক্তির জন্য, তাদের এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা তা লাঘব করবার জন্য তিনি মানুষকে সংগঠিত করতেন। শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক দল, সমষ্টিগতভাবে গণসংগঠন, ব্যক্তি, বিভিন্ন সংস্থা, যারাই মানুষের স্বার্থে কাজ করছেন, তাদেরকে তিনি তার জীবদ্দশায় তা করে গেছেন। তিনি তা প্রমাণ করেছেন। একটা পার্টি থেকে 12টা পার্টিকে ঐক্যবদ্ধ করে, 26টা পার্টিকে ঐক্যবদ্ধ করে, 56টা সংগঠনকে ঐক্যবদ্ধ করে কী করে মানুষের সামনে এই দুর্দশা থেকে মুক্তির পথ দেখানো যায়, সেটা জীবদ্দশায় করেছেন। আজও বেঁচে থাকলে এই পথেই এগোতেন। জ্যোতি বসুর আমলের যে ভাবনা চিন্তা বা ওনার যে চিন্তা ভাবনা, সেগুলো এখনো পর্যন্ত বামেরা তাদের বহন করে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত বাম দলের মধ্যে অনেক তো তরুণ তুর্কি রয়েছে, তারা যোগদানও করেছেন এই বামে। তাদের সঙ্গে কি চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হয়? এখন বিজ্ঞান সবসময় নতুন নতুন ক্ষেত্র আনে, কিন্তু মূল বিষয়গুলি, এই যে সমাজ পরিবর্তনের যে স্বপ্ন জ্যোতি বসু দেখেছিলেন, যে পথে এগিয়েছেন, এই সমাজ বিবর্তনের ধারাগুলি, এই ধারাগুলি কিন্তু এখনো অব্যাহত আছে। কেউ বলেন, অনেকে দৈব শক্তিকে দায়ী করেন, কপাল নসিবকে দায়ী করেন। জ্যোতি বসু কখনো কপাল, নসিব, দৈব শক্তিকে দায়ী করেন। তিনি চিহ্নিত করেছেন আদিম সাম্যবাদী সমাজ ছিল, তখন মানুষ উৎপাদন করতে পারতো না, তারও পরিবর্তন করেছে মানুষ সংঘাত করে। যখন উৎপাদন করতে শিখলো, তখন হচ্ছে শোষিত আর
শোষক, এই দুই শ্রেণীর জন্ম হলো। তারপরে এই আদিম সাম্যবাদী সমাজ থেকে এলো দাস সমাজ। এই দাস প্রথারও স্পার্টাকাস বিদ্রোহ তার পরিবর্তন ঘটেছে। দাসরা ঐক্যবদ্ধ হয়ে দাস প্রভুদের মালিকদের বিরুদ্ধে সংগ্রাম করে ব্যবস্থার পরিবর্তন করে আরেকটা নতুন ব্যবস্থা কায়েম করেছে, যেটাকে আমরা ধনতন্ত্র বলি, যেখানে হচ্ছে পুঁজিবাদ বলি। সেই ব্যবস্থা যেখানে শ্রমিক মালিকের সম্পর্ক, মালিক মুসলিমও শ্রমিক হচ্ছে সংখ্যায় বেশি, কিন্তু তারা শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। রাষ্ট্রযন্ত্র তাদের পক্ষে, আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ মিলিটারি এইসব। সুতরাং তারা সংঘবদ্ধ হয়ে পরিবর্তন করছে। তার পরিবর্তন 1917 সালে এসে নভেম্বর বিপ্লবের মধ্যে সম্পন্ন হলো। মাঝখানে এই পুঁজিবাদী সমাজের সে ফরাসি বিপ্লব হয়েছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছে, এভাবে একটার পর একটা পরিবর্তন ঘটেছে। সুতরাং আজও 1914 সালে জ্যোতি বসুর জন্ম, 1914 সালে জ্যোতি বসুর জন্ম, 1946 সালে জ্যোতি বসু, তিনিও তখন তরুণ, কথা বললেন 32 বছর বয়সে তিনি ব্রিটিশ আমলে এই বাংলা ব্যবস্থাপক সমিতি অর্থাৎ বিধায়ক তিনি নির্বাচিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন রূপনারায়ণ রায়, সঙ্গে ছিলেন রতনলাল ব্রাহ্মণ। তার আগে তিনি লন্ডনে মজলিস তৈরি করে যখন পড়তে গিয়েছিলেন সেখানে আইনবিদ্যা, সেই পড়ার সময় তিনি ওখানকার মানুষের সংগঠিত করে রজনীপাম দত্ত থেকে শুরু করে যারা এই স্বপ্ন দেখেছিলেন, যারা তার তত্ত্ব তৈরি করেছিলেন, তাদের সাথে মিলিত হয়ে তার সমাধানের রাস্তা খুঁজেছেন। এবং দেশে ফিরে এসে তিনি প্রথম শ্রমিকদের সংগঠিত, কলকাতার পোর্টের শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেছেন, তারপর রেল শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেছেন এবং তার সাথে সংগঠক হয়েছেন। এবং সেই সংগঠনের ভিত্তিতে 1946 সালে যখন নির্বাচন আসে, ব্রিটিশ আমলে সর্বশেষ নির্বাচন, সেই ভারত শাসন আইন অনুসারে, তখন তিনি হুমায়ুন কবিরকে পরাজিত করে ওই রেল কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিদায় হন। সুতরাং বর্তমান প্রজন্ম তারা এই জ্যোতি বসুর জীবন, এই চর্চা, তার অভিজ্ঞতা, তিনি ছাত্র, তিনি আইনজীবী, তিনি সব ছেড়ে এসে শ্রমিকদের সংগঠিত করার জন্য পোর্ট শ্রমিকদের মধ্যে কাজ করছেন, খিদিরপুরে কাজ করছেন, তারপরে চলে গেলেন উত্তর নর্থ ফ্রন্টিয়ার রেলের শ্রমিকদের সংগঠিত করা, এবং তার মধ্য দিয়ে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, দেশের স্বাধীনতা অর্জিত হলো, কমিউনিস্ট পার্টি বেআইনি হলো। মাঝখানে 1920 সালের 17ই অক্টোবর কমিউনিস্ট পার্টির জন্ম হলো। এই কমিউনিস্ট পার্টির কাজ করতে করতে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হলেন, তারপর তিনি এর নেতৃত্বে এলেন এবং এই কমিউনিস্ট পার্টি বেআইনি হলো। আবার সেই কমিউনিস্ট পার্টিকে আন্দোলন সংগ্রামের চাপে আইনজীবী সহ বিচার বিভাগে যারা কাজ করতেন তারা অনেকেই এই বেআইনি সিদ্ধান্তকে, যখন এই স্বাধীন দেশ এই বেআইনি করেছিল, অমিয়া, প্রতিভা, লতিকা তাদেরকে খুন করেছিল আন্দোলন করতে। এরকম একটা সময়ের মধ্যে তিনি এই কমিউনিস্ট পার্টিকে আইনি করার জন্য যে আন্দোলন করেন সেটা সেই আইনসম্মত হল। তারপরে 52 সাল থেকে একটানা উনি 71 সাল পর্যন্ত বিধায়ক নির্বাচিত হয়েছে। 72 সালে তাকে হারানো হয়েছিল। তারপর 77 সালে আবার তিনি সাতগাছিয়া থেকে 77 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি এমএলএ হিসাবে কাজ করেছেন। 2001 পর্যন্ত তিনি বিধায়ক হিসাবে কাজ করেছেন। স্বাভাবিকভাবেই এই যে প্রক্রিয়াটা, যেখানে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, কর্মচারী আন্দোলন, শিক্ষক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মহিলা আন্দোলন, এই সমস্ত অংশের আন্দোলনে, শ্রমজীবী মানুষের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি তার সহযোগী হয়েছেন, তাদেরকে সংগঠিত করেছেন। আবার তিনি বিধায়ক হয়েছেন 46 সালে, তিনি 52 সাল থেকে বিধায়ক হলেন। আবার 67 সালে তিনি যখন সুযোগ এলো তখন উপমুখ্যমন্ত্রী হলেন 9 মাসের জন্য। 69-70 সালে আবার সবচেয়ে বড় পার্টি হওয়া সত্ত্বেও ছোট পার্টির নেতার নেতৃত্বে 32 সদস্যের নেতা অজয় মুখার্জি, তার নেতৃত্বে তার দল 80 পেল, তাও তিনি হলেন উপমুখ্যমন্ত্রী। অর্থাৎ ওই যে বললেন সমস্ত মানুষকে, সমস্ত শিক্ষার সমস্ত সংগঠনগুলিকে এক করে মূল বিপদের বিরুদ্ধে লড়াইয়ে এবং মানুষের স্বার্থ রক্ষা করার জন্য রাস্তা খুললেন। তারপর যখন সরকার ভেঙে গেল, তারপর আক্রমণ হয়েছে, সেই নির্বাচন হচ্ছে, হেমন্ত বসুকে খুন করলো এবং তারপরও 71 সালে সিপিআইএমই বৃহত্তম দলে পরিণত হলো, কিন্তু রাজ্যপাল তাকে সরকার গঠন করতে ডাকেনি। এই অভিজ্ঞতার পর 72 সালে এলো, তখন নির্বাচনী প্রহসনে পরিণত হলো। 14 জন নির্বাচিত হয়েছিল সিপিআইএমের, তারা 5 বছর বিধানসভায় যায়নি, কারণ প্রহসনের নির্বাচন বলে আর কেউ শপথ নিতে জানেনি। এবং 72 থেকে 77 এর মাঝখানে আদাবেদি সন্ত্রাস, জরুরি অবস্থা গোটা দেশে,
জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলন, তারপর আন্দোলনের শেষে জরুরি অবস্থা প্রত্যাহার হওয়ার পর যে নির্বাচন হলো, সেখানে ইন্দিরা গান্ধীর কংগ্রেসের পরাজয় ঘটল। জনতা পার্টির নেতৃত্বে সরকার হলো মোরারজি দেশাইয়ের নেতৃত্বে। সেই সরকারকে আমরা সমর্থন করলাম বাইরে থেকে, এবং তারপর এই রাজ্যে ৭৭ সালের ১১ এবং ১৪ জুন ২ দফায় নির্বাচনের পর ২১শে জুন জ্যোতি বসু এই ব্যাপক জনগণের রায়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। প্রথম বিধায়ক, তারপরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। সুতরাং এই যে ধারাগুলি, এগুলি আঁকাবাঁকা ধারা। তিনি জেলে গেছেন, তার বাবা যখন বাবার মৃত্যু হয়েছে তখনও তিনি জেলে ছিলেন, তখন তাকে এই পেরোলে ছাড়া পেয়ে কিছুক্ষণ শুধু মালাটা দিতে হয়েছিল। জ্যোতি বসুর যখন জীবনাবসান হলো, তার ছেলে চন্দন বোস 2010 সালে 17 জানুয়ারি পর 19 জানুয়ারি যখন তার মরদেহ নিয়ে বিধানসভা থেকে এত বড় শেষ যাত্রা শুরু হয়েছিল, দেহদান করা ছিল পিজি হাসপাতালে, তখন সেই মিছিলে যখন পা মিলিয়েছে, আমি বললাম, চন্দন বোস, তুমি তোমার বাবার মিছিলে শেষ পর্যন্ত যেতে পারছো, কিন্তু জ্যোতি বসু তোমার দাদুর মিছিলে শেষ যাত্রায় তিনি থাকতে পারেননি। 1 ঘন্টা এসে মালা দিয়ে তাকে আবার জেলে নিয়ে চলে গেছে। সুতরাং এই যে আঁকাবাঁকা পথ, তিনি জেলে গেছেন, মিথ্যাচার করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা চলেছে, চীনের দালাল বলেছে, পাকিস্তানের দালাল বলেছে, এত অপপ্রচার করেছে, তারপরেও তিনি মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানুষকে সংগঠিত করেছেন, এবং 23.5 বছর 8,541 দিন মুখ্যমন্ত্রী, যা ভারতবর্ষে এর আগে কেউ হয়নি। সুতরাং এইটা যে এতগুলি পার্টিকে নিয়ে, প্রথম 6 পার্টি, পরে 8 পার্টি, তারপরে 10 পার্টি, 11 পার্টি, এত পার্টিগুলিকে নিয়ে বিভিন্ন মতকে সংগঠিত করে মানুষের স্বার্থে এই রাজ্যে যা যা করা হয়েছে, সব মনে করুন 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা যা ছিল সংবিধানে ছিল 10 বছরের মধ্যে করতে হবে, কিন্তু কোথাও করা হয়নি। 8ম হয়নি, 10ম হয়নি, 12শ হয়নি। তিনিই প্রথম দেশে 12 ক্লাস পর্যন্ত ফ্রি অবৈতনিক শিক্ষা চালু করেছেন, শিক্ষকদের মানার গ্যারান্টি করেছেন, শ্রমিকদের অধিকার দিয়েছেন, কৃষক ক্ষেত মজুরদের অপারেশন বর্গা করেছেন, ভাত চাষিদের অধিকার দিয়েছেন, কৃষিতে উৎপাদন বাড়িয়েছেন, সমাজের অগ্রগতি ঘটিয়েছেন, এখানে বিনিয়োগ বাড়িয়েছেন, 22,000 কোটি টাকার আভ্যন্তরীণ বাজার তৈরি করেছেন, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল, সল্টলেকে ইলেকট্রনিক্স, বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্রতে অসংখ্য কলকারখানা গড়া, যা কোনো করতে দেয়নি তৃণমূল সহ যারা দেশি বিদেশি যে জোট হয়েছিল, রামধনু জোট, তারা এই আমাদের সিঙ্গুরে সব কাজ বন্ধ করে দিয়েছে। সুতরাং এই যে প্রক্রিয়াটা, এটা যখন তরুণ সমাজ, বর্তমান যে তরুণ সমাজ, তারা এই সম্পর্কে অবহিত করা, যত অবহিত হচ্ছেন তারা দেখছেন এত আক্রমণের মুখে। কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার আর মমতা ব্যানার্জির সরকার যতদিন ছিল, 15 বছর, এই মানুষের উপর আক্রমণ হয়েছে। এইসব মানুষের রুজি, জীবন, জীবিকা, কাজ, খাদ্য, শিক্ষা সমস্ত কিছু আক্রান্ত। এর বিরুদ্ধে লড়াই করে জ্যোতি বসু যে আদর্শ মার্ক্সবাদ, লেনিনবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদকে আঁকড়েছিলেন, সেই ক্ষেত্রেই তরুণরা আজকে মীনাক্ষী বলুন, শতরূপ বলুন, এখন দেবাঞ্জন বলুন, কলধন দাশগুপ্ত বলুন, ধ্রুবজ্যোতি সাহা বলুন, এই যারা যারা আজকে সৃজন ভট্টাচার্য বলুন, এই যারা যারা আন্দোলন সংগ্রামে আছে, তারা এই একই মতবাদ নিয়ে আছে। সুতরাং পরিস্থিতির পরিবর্তন করেছে, কিন্তু মতবাদ রাখতে আছে। মতবাদটা কি শতকরা 90% মানুষের পক্ষে লড়াই, আর ওই 10 ভাগের বিরুদ্ধে। একেবারে আপনি রাজনৈতিক জীবনে দীর্ঘ বছর বলতে পারেন জ্যোতি বসুর সঙ্গ করেছেন, কিছু স্মৃতি আপনার মনের মণিকোঠায় কি রয়েছে? এখন 65-66 সালে আমি তখন কলেজে পড়ি, তিনি তখন জেলে আছেন, তখন খাদ্য আন্দোলনের কারণে জেলে আছেন। জেল থেকে যখন বেরিয়ে এলেন, আর সেই দিনের চিহ্ন, আবার একবার যখন জেলে গেলেন, সেই চিত্র আমাদের এখনো আছে, যে পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে তিনি বাইরে থেকে যখন আইন অমান্য আন্দোলন করছেন, তার এই জেলে নিয়ে যাওয়া হচ্ছে তার সিন, সেইটাও আমি প্রত্যক্ষ করেছি। 65 সালের পর যে আন্দোলন হচ্ছে, রাস্তায় আন্দোলন হচ্ছে, তিনি জেলে গেছেন তার মুক্তির দাবিতে, অন্যান্য রাজনৈতিক বন্দীদের দাবি, তার আন্দোলনের সাক্ষী ছিলাম। আবার হচ্ছে যখন তিনি রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন, তার পাশে ছাত্রদের সমাবেশ, শ্রমিকদের সমাবেশ, যুবদের সমাবেশ, মহিলাদের সমাবেশ, শিক্ষকদের সমাবেশ, যারা আন্দোলন করতে, ক্ষেত মজুরদের সমাবেশ, কৃষকের সমাবেশ, এই সমস্ত আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। একজন ভলেন্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসাবে, অংশগ্রহণ হিসাবে পার্টিসিপেট করেছি। স্মৃতির মধ্যে যদি বলতে পারেন, আমার এখনও এই স্মৃতি আছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে উনি যখন মুখ্যমন্ত্রী দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিল, তারপর উনি পাটনায় যাচ্ছিলেন মিটিং করতে, আনন্দমার্গীরা তাকে গুলি করেছিল, এবং গুলি করার পর
ওই জীবন বিমার একজন কর্মী তাকে রিসিভ করতে গেছিল গুলি করার আগে। সুতরাং তিনি গুলিতে ওই আলী ইমাম নামে একজন জীবন বিমা কর্মী তার জীবন দিয়ে জ্যোতি বসুকে বাঁচিয়েছিলেন। আমরা তখন তার বিরুদ্ধে ছাত্র ধর্মঘট করে কলকাতায় বিক্ষোভ করলাম। তারপর যখন ফিরে এলেন, তার ফিরে আসার পর শহীদ মিনারে এর বিরুদ্ধে আনন্দমার্গীদের কথা অনেকে অপপ্রচার করে আনন্দমার্গীরা জ্যোতি বসুকে এবং মুরারজি দাসকেও খুন করতে চেয়েছিল, নকুল বাহাদুরকে খুন করতে চেয়েছিল, বাসুদেব আচার্যকে খুন করতে চেয়েছিল। তার বিরুদ্ধে তিনি যখন এলেন, ফিরে বেঁচে এলেন, তখন তার যে জমায়েতে শহীদ মিনারে ময়দানে বক্তৃতা, এটা আমার স্মৃতি ওটা এখনো লেখা আছে। এরকম অনেক ঘটনা আছে। আন্দোলন সংগ্রাম, বিপদকে মোকাবেলা করার জন্য তিনি যখন বলেছিলেন ওরা যদি তিনি যখন 1991 সালে 92 সালে 6 ডিসেম্বর যখন নাকি ওই মসজিদ ভাঙা হয়, বাবরি মসজিদ, তখন তিনি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী যা করলেন এটা দেশের সর্বনাশ করলেন। আর মমতা যখন 98 সালে বিজেপিকে এই রাজ্যে ডেকে আনলেন, তখন বলছেন আপনার সবচেয়ে বড় অপরাধ তৃণমূলের বিজেপিকে রাজ্যে ডেকে আনা। তারা দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি নষ্ট করেছে। এবং মমতা ব্যানার্জি তাদের ডেকে নিয়ে এসে এখন 15 বছর ধরে এখানে রাজত্ব করলেন, এখন তার দলে আর কেউ থাকছে না। সুতরাং এইগুলি সব জ্যোতিবাবুর আগে থেকে এই তার বৈজ্ঞানিক মতবাদে বিশ্বাসের ফলে তিনি অতীতকে বুঝেছেন, বর্তমানকে বুঝেছেন, ভবিষ্যৎকে বুঝেছিলেন এবং সেইগুলি কীভাবে প্রয়োগ করেছিলেন এবং যা কথাগুলি বলতেন বাস্তববাদী যা প্রয়োগ করতেন, কিভাবে তিনি যখন 1984 সালে সব মুখ্যমন্ত্রীদের নিয়ে কনক্লেভ করেছিলেন, সেই কনক্লেভে যিনি অংশ নিয়েছিলেন ফারুক আবদুল্লাহ, তার উপর যখন হামলা হয়েছিল, তার বিরুদ্ধে তিনি 14 জানুয়ারি মাসে 84 সালের তিনি যখন ব্রিগেডে মিটিং করেছিলেন এই মুখ্যমন্ত্রীদের নিয়ে কনক্লেভ করতে গিয়ে, তখন যে তার বক্তৃতা ছিল অন্য অংশকে সংগঠিত করেছিল, তার ফলশ্রুতি 87 সালে যখন দিল্লিতে আবার কনক্লেভ মিটিং হলো, তখন সব দলের নেতারা বলল আমাদের সবার নেতা হচ্ছে জ্যোতি বসু। এনটি রামারাও থেকে শুরু করে রামকৃষ্ণ হেগড়ে থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সবাই মিলে বললেন আমাদের সকলের নেতা হচ্ছে জ্যোতি বসু। জ্যোতি বসু 96 সালে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল। তারপরেও তিনি রাজনৈতিক তার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি যে দৃঢ়ভাবে দাঁড়ালেন এবং যেভাবে দলের সিদ্ধান্ত নিয়ে এই ধরনের প্রত্যাখ্যান করলেন, এটাও ভারতবর্ষ সহ পৃথিবীতে একটা বিরল ঘটনা। আবার ওনার মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই 2021 সাল পর্যন্ত ওনার মেয়াদ ছিল মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু 2000 সালের 6 নভেম্বর তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের উপর দায়িত্ব দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে তারপর বিধানসভার সাধারণ বিধায়ক হিসাবে বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করেছেন। এবং যেই ঘরে তার উপর হামলা হয়েছিল, আমার মনে আছে তিনি যখন সাধারণ সদস্য হিসাবে ঢুকলেন, যেই ঘরে উপমুখ্যমন্ত্রী হিসাবে 1969 সালে পুলিশ মন্ত্রী থাকাকালীন এসইউসির প্ররোচনায় পুলিশ হামলা করেছিল, সেই ঘরে বসেই তিনি কিভাবে অন্যদের আমাদেরকে প্রণোদিত করেছিলেন, উৎসাহিত করেছিলেন, এই স্মৃতি আজও স্মৃতি পড়ে আছে। সামনেই রয়েছে জ্যোতি বসুর জন্মদিন এবং বামেরা জ্যোতি বসুকে সকলেই প্রত্যেকটি বাম নেতা ভগবানের চোখেই দেখেন এবং জ্যোতি বসুর যা চিন্তা ভাবনা সেগুলো এখনো পর্যন্ত বামেদের মধ্যে রয়েছে। কি মনে করেন জ্যোতি বসু যদি এখন বেঁচে থাকতেন তাহলে তার চোখে রাজনীতির সমীকরণ কি অন্যরকম হতো? জ্যোতি বসুই তো বিজেপিকে অসভ্য বর্বর বলেছিলেন, তাহলে আজকের দিনে বেঁচে থাকলে সেই তারই কিছু কন্টিনিউশন আমরা শুনতে পেতাম অসভ্য বর্বরের, সেটা বলা যায়। দ্বিতীয় কথা হচ্ছে জ্যোতিবাবু বলেছিলেন যে ধর্মের সাথে রাজনীতিকে মেশাবেন না, এটা বিপজ্জনক হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপি ধর্মের সাথে রাজনীতি মিশিয়ে ফেলছে, যার জন্য মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। তাহলে জ্যোতি বসুর জীবন থেকে এটাই আমাদের শিক্ষা যে যতদিন আমরা রাজনীতি করব, বামপন্থী রাজনীতি করব, ধর্ম এবং রাজনীতিকে আলাদা করতে হবে। সাম্প্রদায়িকতা যে ভয়ঙ্কর সমস্যা, যেটা মানুষের জীবনে চলে এলে মানুষ তার অন্যান্য আর 5টা সমস্যা ভুলে গিয়ে এই সমস্যার মধ্যে পড়ে যায়, সেই সাম্প্রদায়িকতার সমস্যাকে দূর করতে হবে এবং বিজেপির মতো অসভ্য বর্বর যে দল জ্যোতিবাবুর ভাষায়, তার বিরুদ্ধে অনবরত লড়াই চালিয়ে যেতে হবে এই গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষকে সাথে নিয়ে। একেবারে জ্যোতি বসু বাম নেতাদের একবারে সকলের কাছেই ভগবানের তুল্য। এখন যদি বর্তমান সময়ে জ্যোতি বসু তিনি থাকতেন তাহলে তার চোখে বামের কি সমীকরণ হতো? তার চোখে বামেদের কি সমীকরণ হতো বর্তমান সময় দাঁড়িয়ে? জ্যোতিবাবুরা রাজনীতি করেছেন নিজেদের জন্য না, নিজেদের জন্য না, রাজনীতি করেছেন মানুষের জন্য।
মানুষের জন্য, ব্যক্তিগত মনোভাবে না, সামাজিক মানবিক মনোভাবে। জ্যোতিবাবু এই মনোভাবেই চিরকাল চলেছেন, এই মনোভাবেই বামপন্থার রাজনীতি চলেছে। আজকেও জ্যোতিবাবু থাকলে সেই মনোভাবেই আরো স্ট্রেংথেন করতেন, আরো শক্তিশালী হয়ে দাঁড়াতেন এবং মানুষের ভরসা তাতে অনেক বেশি বাড়তো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বামেরা যা চিন্তা ভাবনা করে, জ্যোতি বসু এককালীন যা চিন্তা ভাবনা করতেন, এখনো সেই চিন্তা ভাবনা বামেদের মধ্যে রয়েছে। কোথাও গিয়ে কি আপনারা যখন আন্দোলনে থাকেন জ্যোতি বসুকে মিস করেন? না দেখুন, জ্যোতিবাবু একটা বয়সের পর মানুষ তো কিছু করার থাকে না, সেটাকে মেনে নিতেই হয়। কিন্তু জ্যোতিবাবু আমাদের সঙ্গে আছেন, তার সমগ্র জীবনের চিন্তা কাজ। উনিই তো বলেছিলেন মমতার সবচেয়ে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়েছে। কে বলেছিলেন? জ্যোতি বসু। এটা কি আমরা ভুলে কেউ চলতে পারি? উনিই তো বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরের দল। ফলে বাস্তব বুঝে আজকেও যে আমরা দেখতে পাচ্ছি, এই কথাটা বহু আগে যিনি বলেছিলেন, তার মধ্যে জ্যোতি বসুকে বাদ দিয়ে তো ভাবা যায় না। আমাদের আন্দোলনে উনি সমাজের সঙ্গে আছেন, মননে চিন্তনে কাজে।